মন তুমি আনন্দে থাকো, দেহাতীত হয়ে একেবারে। নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি যাত্রা জগতের বিখ্যাত গায়ক নায়ক শ্রী বিমলেন্দু ভট্টাচার্যের বাড়িতে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব যাত্রা অভিনেতা এবং গায়ক নায়ক বিমলেন্দু ভট্টাচার্যের যাত্রা জীবনের নানান জানা অজানা কাহিনী। চলে যাব সরাসরি দাদার কাছে। আপনাকে আমাদের সাথে থাকতেই হবে, সেপ্টেম্বরে জয়েন করতেই হবে। আমরা খুব চাইছি আপনি চলুন, ভালো লাগলে থাকবেন। মানে কলা মন্দিরের ওই প্রোগ্রাম থেকেই যাত্রার আপনার একটা একেবারে চিতপুরের যে যাওয়ার ব্যাপারটা দরজাটা খুলে গেল। ওইটা খোলার পর বাড়িতে এসে বললাম যে ঠাকুমাকে, মাও বলতাম, মা গো জানো তো এই সত্যম্বর। হ্যাঁ সত্যম্বর, আরে অনেক বই দেখেছি যে। তাহলে মানে সত্যম্বর অপেরাটা শুনে কি বাড়ি থেকে অনুমতিটা দিতে সহজ হয়েছে? একেবারে একেবারে আমি বললাম নটটা এখানে ছিল, সত্যম্বর অপেরা নটটা এখানে ছিল, নটের কোনো ব্যাপার ছিল না, কিন্তু সত্যম্বর ও ছিন্ন সিট দেখেছিলাম। সেই রেখাবে একটা মাথা জন্য চলে এলো হেঁটে হেঁটে, কালো কাপড়ে ঢাকা, কি অদ্ভুত। বলছে ভাবা যায় সেই সব বই, সেই দল, যা যা। তার বাবাকে বললেন এই দেখ, এটা আর না করে লাভ নেই, সে হবে, ওকালতি সারা জীবন পড়ে আছে, ও ফিরে এলে হবে। এই করে আমার কিন্তু একটা মানে যে আমি যাব। তার আগে কিন্তু বিমানবাবুকে পাঠিয়েছিলেন এখানে, তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমাকে নিয়ে গিয়ে একটা প্যান্ডেলে একদিন রাত্রে বইটা দেখিয়েছিলেন। আমি দেখে অবাক হয়ে গেছি, এই বই করবো কি করে কি হবে না, এটা করতেই হবে, আমাদের একটা সম্মানের ব্যাপার আছে। নবকুমারবাবু খুব ভুগিয়েছেন আমাদের পরের দিকটা, এটা ব্যক্তিগতভাবে বলছি, এটা ঠিক না যদিও, তবুও বলছি যে ওনাদের কাছে মনে হয়েছে নবকুমার বাবুর রোলটাতে আপনি হ্যাঁ ওইটা করতে হবে, ওইটা করতেই হবে, নইলে আমাদের সম্মান থাকবে না। নবকুমার বাবুর চরিত্র দিয়ে একদিন রাত্রে পালাতে আপনি সত্যম্বর অপেরায় পেশাদার যাত্রায় প্রবেশ করেন। হ্যাঁ, তারপরে আমি চলে গেলাম। না, এর ফাঁকে বিমানবাবু আমার বাড়িতে এলেন, এসে বাবাকে জিজ্ঞেস করলেন। তখন আমাদের গরমের সময় সকাল মর্নিং কোর্ট হতো। তো বললেন আপনি চলে যান, লাইব্রেরিতে দেখবেন, খোঁজ করবেন, পেয়ে যাবেন। তো গিয়ে খোঁজ করেছে, সবাই বলছে যে ওকে দেখো তো কোন কোর্টে আছে। তারপরে যাই হোক আমি এলাম, এসে বললো এই ব্যাপার, আমি তো এলাম, আপনি তাহলে কি করছেন? না আমি যাবো। আমি বললাম ঠিক আছে, বাড়ি আমার মত দিয়েছে, আমি যাব না, ঠিকানাটা তাহলে রাখুন, এই ব্যাপার, আপনি চলে যাবেন। তো একদিন চলে গেলাম, একদিন গিয়ে দেখি এরকম একটা গদি ঘর, এই যেমন গদিতে বসে রয়েছেন দুজন। পরে জানলাম উনি একজন হচ্ছেন মানে প্রশান্ত ভট্টাচার্য, আর একজন ভৈরব গঙ্গোপাধ্যায়। ওরা কিন্তু সত্যম্বর ঘর থেকেই উঠেছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, সত্যম্বর ঘর থেকেই উঠেছে। তো যাই হোক আমার সাথে আলাপ টালাপ হলো। তখন শৈলেনবাবু এলেন, এসে বললেন আজকেই তুমি সইটা করে দাও। আমি বললাম ওটা কত সাল? 76 1976 আমি ওখানে গেলাম, দেখা করলাম। ওটা হচ্ছে আপনার মানে প্রথম সিজনে সই করছেন আপনি, প্রথম একদিন রাত্রে পরের বছর। একটা কোর্ট পেপার ছিল, হ্যাঁ, তা লেখা টেখা কিছু নেই। আমাকে বললেন তুমি সইটা করে দাও না। আমি হ্যাঁ করে দেবো। বলে সইটা করে দিলাম। যা লেখা হবে, ওর আর কি আছে। তুমি তো একজন আইনজীবী, তোমাকে আমরা কি করবো? না কিছু করতে না, ওসব বলবেন না, আইনজীবী জায়গায় আছে, অভিনেতা জায়গায় আছে। তা বলে যাই হোক সেদিনকে বাড়ি ফিরলাম, কিছু টাকাও দিলেন। তাই সে বললাম সব হয়ে গেছে, কোর্টেও প্রচার হয়ে গেল যে বিমলেন্দু চলে যাচ্ছে সত্যম্বর অপেরা। সবাইয়ের কাছে কিন্তু সত্যম্বর একটা বিরাট খবর যে সত্যম্বর অপেরা যাচ্ছে। এটা আমাদের মেদিনীপুরে কিন্তু একটা খবর ছিল। এই আমি কাউকে ছোট করছি না, নটের জায়গায় থাকবে সেটা আছে, কিন্তু আমি ওই মুহূর্তে দেখেছিলাম যে সত্যম্বরে গেছি, সবাই বলছে ভালো করেছো তুমি, ওই দলটা খুব ভালো। যাই হোক ওখান থেকে গিয়ে আমি ওই যে চিঠিটা দেখালাম, যে ওরা চিঠি পাঠিয়েছে মহলা আরম্ভ হবে, সেই তারিখে আমি গেলাম, হাজির হলাম গদিঘরে। ওই চিতপুর রোডে যে গদি আছে ওদের ঠিকানায়, সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো ওনার বাড়িতে। সত্যম্বরে যে গৌরবাবু যে বাড়িটারি করেছিলেন গঙ্গাধারে, ওইখানে, ওইটাই রিহার্সাল বাড়ি, বাড়ি।
ওখানে দেখা হলো, সবাই এলো, তারপরে বাংলা আরম্ভ হলো, বই পড়া হলো। জ্ঞানেশ মুখার্জিকে দেখলাম একদিন এলেন, রবীন্দ্র ভারতীর থেকে কিছু অধ্যাপককে দেখেছি, ওনারা ছিলেন। প্রথম বছর 4টে বই, 76-এ প্রথম বছরে আঁধারে আলো, একদিন রাত্রে, দুটো পুরনো আর দুটো নতুন হচ্ছে নগর দর্পণ আর ধাত্রীপান্না, এই 4টে বই হলো। তা প্রথমে আঁধারে আলো হলো, তারপরে একদিন রাত্রে। এই একদিন রাত্রে দিয়েই কিন্তু আমরা বছরটা খুব ভালো কাটিয়েছিলাম, বই খুব বায়নাও ছিল ভালো। এই সেকেন্ড ইয়ারে ওই তখন শান্তা চ্যাটার্জিও ছিল? না না না, উনি ওই প্রথম বছর করে উনি চলে গেছেন লায়লা মজনু করতে। ও, লায়লা মজনুতে চলে গেছেন নবরঞ্জন, ইন্দ্র লাহিড়ী এবং বুঝতে পেরেছি। তো আমরা এখানে অন্য হিরোইনরা ছিল, নতুন, সবাই নতুন, কিন্তু ওই বছর আমরা অনেকেই মানে নতুন ভাবে উনি সত্যম্বর নিয়েছিল। সত্যম্বর একটা ছিল যে কোথায় কি আছে, কে ভালো অভিনয় করছে, তাদের খোঁজ, নতুন শিল্পীদেরকে তুলে ধরার একটা। তো সেইভাবে নতুন এলো, তাতে ছিল হিরোইন কুমকুম চৌধুরী, আচ্ছা, মহুয়া ব্যানার্জি। এরা কিন্তু পরে পদবিটা চেঞ্জ হয়, মহুয়া চ্যাটার্জি, মহুয়া ভট্টাচার্য আছে এখন। আচ্ছা, উনি তখন প্রথম সত্যম্বর। আচ্ছা, রাজেশ ভট্টাচার্য প্রথম সত্যম্বর। তখন তুমি ভাবো, মাথায় আছে কি ননী ভট্ট, শিবদাস মুখার্জি, গোরা শশী মণ্ডল, মাখন সমাদ্দার, অনিল ভাদুড়ী, আর জুনিয়ররা আপনারা সবাই। আমরা আমাদেরও ভারী আছে পাল্লা, নতুন। আপনার সাথে ওই বছরে রাজেশ ভট্টাচার্য, রাজেশদার সাথে আমার কথা হয় ফেসবুকে মাঝে মধ্যে। রাজেশ মাঝখানে ওই তারপরে অন্যান্য দলে কাজ করেছে। আমি 2 বছর ছিলাম, আমি তার পরের বছরও ছিলাম। এই পরের বছরের ব্যাপারটা বলি, 77, তখন শৈলেশ গুহ নিয়োগীকে আমি পাইনি প্রথম বছর। বই দেখেছি, গোপনে বই দেখানো হয়েছে, সবকিছু হয়েছে। এবার দ্বিতীয় বছর, এই প্রথম বছরে উনি কিন্তু মহাজ্যোতি সদনে গিয়েছিলেন যে একদিন রাত্রে হচ্ছে, কে করছে নবকুমারের, দেখতে হবে, এবার দেখার ইচ্ছে আছে। বলছে দেখবেন আপনি। গিয়ে দেখে একটা চিঠি, ছোট কাগজে ম্যানেজার ওকে দিয়েছেন যে এই হিরোকে রেখে দেবেন, আমি ঝুমুর বলে একটা বই দেবো এবং শিবানী ভট্টাচার্য হিরোইন আমি আনবো, ওর সাথে জুটি হয়ে ঝুমুর বই করবো, আমি ওকে ছাড়বেন না। একদিন রাত্রেতে আপনার চরিত্রটা কি ছিল? ওটা তো আবু হোসেনের গল্প নিয়ে একদিন রাত্রে হয়েছে। আর এরপরে যখন ঝুমুর হবে, সেই কথাটা কিন্তু শৈলেশ বাবু বলে গিয়েছিলেন চিঠিতে লিখে মালিক পক্ষকে যে হিরোকে রেখে দেবেন, আমি ঝুমুরটা লিখবো। আপনার অভিনয় দেখে উনি তখনই ঠিক করে নিয়েছেন যে উনি পারবেন। এইটা কিন্তু পরবর্তীকালে অনেক রকম ভাবে ঘোলা হয়েছে, মানে এই আমাকে বাড়িতে নিয়ে গেছে শৈলেশ নিয়োগী, এই করেছে, এটা ঠিক নয়। পরের বছরের জন্য বলেছিলেন ঝুমুর যখন হবে তখন এইকে রেখে দাও, আমি বই দেবো, এইটা হয়েছে। তারপর ঝুমুর হলো, তখন আমাদের মধ্যে আরো অনেকে চেঞ্জ হয়ে গেল, অনেকে এলো। তারপরে ঝুমুরেতে এরা ছিল না, শিবানী ভট্টাচার্য হলো, তারপরে আরো অনেকে। তো যাই হোক, ঝুমুরের থেকে রাজা ভট্টাচার্য ছিল, রাজা ভট্টাচার্য এলো। তার আগে ও একটা অন্য অপেরায় ছিল, রাজা ভট্টাচার্য এলো। রাজা ভট্টাচার্য আমি সব মিলে একটা ঝুমুর হলো, খুব ভালো গল্প। তার সঙ্গে একটা বই, এই সোনার ঘোড়া হবে, ওই চিত্তদে বলে হাওড়া এক ভদ্রলোক উনি লিখছিলেন, উনি লিখে আমাদের তোলালেন, বইটা কিন্তু চললো না। যাই হোক, আরেকটা পৌরাণিক বই করতে হবে, সেটা হচ্ছে নাগমণি বলে একটা বই হবে, তাতে বপু বাহন করতে পারে। আচ্ছা, এই করে দ্বিতীয় বছর আবার 3টে, মানে পাতালের নাগলোকের উপরে গল্প নাকি? না, বপুর বাহন এবং ওই যে ইরাবান, উলুপি আর ইরাবান, যাই হোক, উলুপি ইরাবান এইসব গল্পটা নাগমণিতে বভ্রু বাহন করলাম, করে এই বছরটা কমপ্লিট হলো। তারপরে হঠাৎ দেখছি আমার কাছে চিঠি এলো, যাত্রালোক বলে একটি দল তৈরি হবে, তাতে গুপি গায়ন বাঘাবাড়ি, এই গুপি গায়ন করতে হবে, এবং রাজা ভট্টাচার্যকেও খবর দিয়েছে বাঘা করার জন্য। এইগুলো তখন তালগোল পাকিয়ে যাচ্ছে সব, কি করব, সত্যম্বরকে আমি কি করে বলবো। তা উনি মানে শৈলেনবাবু খবর পেয়েছেন, দিয়ে বললো বিমলেন্দু একটা কথা বলি, এই তো ওপরে অপেরা, নিউ প্রভাস অপেরারে একটি দল বর্দার নামে হচ্ছে যাত্রালোক, তুমি ওখানে যাও, তুমি গোপী গায়ন করো,
এটা একটা অন্যরকম একটা, হ্যাঁ। এবং সত্যজিৎ বাবুর মানে স্ক্রিপ্টটা নেওয়া হচ্ছে, আমি খবর পেয়েছি, তুমি যাও, ওনার মানে সুরে গান গাইতে হবে, একটু আধটু পাল্টালে হবে না, এইসব নানা রকম ব্যাপার। তো আমি গেলাম দেখা করতে। সত্যজিৎ রায় সত্য দেওয়ার সময় ওটা বলেই দিয়েছিলেন যে ওগুলো অটুট রাখতে হবে, গান থাকবে, কিন্তু যদি পাল্টান আমাকে দেখাবে বা আমার কাছে খবর পাঠাবেন। রেকর্ডিংটা হয়েছিল শ্রাবন্তী মজুমদারের ওখানে, লিভিং সাউন্ড, রাত্রিবেলা। তো উনি আবার দেখতেন যেন পর্দা টাচ করে করে যায় ওনার মতো। কিন্তু ডলি চন্দ্র বলে একজনকে নেওয়া হয়েছিল, উনি কিছু কিছু পরিবর্তন করেছিলেন এবং সেটা সত্যজিৎ বাবুকে, উনি বেহালা বাজাতেন, ওনার কথাটা কিন্তু উনি নিয়েছিলেন যে আমি দু একটা গান তো বাড়াতেই হবে, সেগুলো আমি করেছি এইভাবে, আর ওইটাও একটু অন্যরকম ভাবে। না ঠিক আছে আপনি করুন, আমার লোক যাচ্ছে। ধৃতিমান চ্যাটার্জি, উজ্জ্বল সেনগুপ্ত, দুজনকে উনি পাঠিয়েছিলেন। ওরা রেকর্ডিং সেন্টারে ছিল দীর্ঘক্ষণ, তারপরে ওরা গেছে, খবর দিয়েছে, যাই হোক। তো আমি ওখান থেকে ওই বছর হলো, ওখানে আবার ভগবানের মুক্তি বলে একটি পৌরাণিক ছিল, আমি সাম্য করতাম। ওটা ওই বছর বন্যা হয়ে গেল ৭৮-এ। বইটা খুলেছি আমরা রংমহলে, তারপরে আর বাড়ি ফিরতে পারিনি, এত মানে বৃষ্টি থামছেও না। তারপরে খবর পেলাম যে হাওড়া থেকে ট্রেন যাচ্ছে, কিন্তু কুলগাছিয়াতে নেমে যেতে হবে বলে, আমি অনেকদিন হয়ে গেল তলিয়ে গেছে সব। কুলগাছিয়াতে নেমে হাঁটতে হাঁটতে আমি ওই দামোদর নদের ওই ব্রিজটার কাছে এলাম। এসে এক ভদ্রলোকের বাড়িতে ব্রিফকেসটা ছিল, ওটা রেখে একটা গামছা বার করে পরলাম, পরে হাঁটতে হাঁটতে দল বেঁধে, যেমন মেদিনীপুরে যাদের বাড়ি সবাই হাঁটছে, এক হাঁটু কোমর জল, এই হাঁটতে হাঁটতে কিন্তু আমি ফিরছি মেদিনীপুর। তারপরে বাড়িতে থাকলাম কিছুদিন, তারপরে সাইকেলে করে আমি গিয়েছিলাম কুলগাছিতে, সাইকেল রেখে আমি হাওড়া যাই, হাওড়া থেকে গদিঘর যাই, যে কবে বই হবে না হবে কোনো খবর নেই, কিছু নেই। যেতেই বললো ভালোই হয়েছে, তোর এখন চলবে কি করে, টাকা পয়সা তো কিছু দিতে হবে, অ্যাডভান্স তো দেওয়া হয়ে গেছে, তবুও বলছে এটা নিয়ে যা, কাজে লাগবে। আমি বলতে পারি। তাহলে কি ওই বছর বন্যার জন্য বই মার খেয়েছিল? না, মার খাইনি। কার্তিক থেকে আমরা শুরু করেছিলাম, মার্কেট ভালোই হয়েছিল। মানে বন্যা, ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, থাকার জায়গা নেই, খাবার নেই, তারা গোপীগাইন বাঘাবাইন দেখছে। সত্যজিৎ রায়ের সেই কাহিনী যাত্রার মঞ্চে তুমুল হিট করেছিল এবং বাচ্চারা ভূতেরকে টাচ করবে, ভূতকে দেখবে। ভূতের রোলটা কে, ভূতের রাজার রোলটা কে করেছিল? কি মন্ডল, ওই আমি নামটা ভুলে যাই, হাওড়াতে বাড়ি কি মন্ডল করেছিল, উনি করেছিলেন ভূতের রাজা। আর সে সুন্দর একেবারে, মানে বলা যাচ্ছে না। 3 কিলোমিটার ছাড়া 2 কিলোমিটার ছাড়া অভিনয় হচ্ছে, পরের দিকটা আমরা পাচ্ছি না, মানে এত চাপ। তারপরে যাই হোক, সে তো গেল এই করে। আর মালিক পক্ষ বলছে দেখো এই তো ঠিক মতো হলো না, সত্যি কথাই, আমরাও তো ভাবছি যে ঠিক মতো হলো না। তারপরে আমি ওখানে থেকে গেলাম যাত্রালোকে। আমি 2 বছর পর থাকলাম, ওর পরে 3 বছর হলো, 78, 79, 80-তে ওইখানে। তারপর বছর সানাই হলো, কালো মায়ের পাগল ছেলে হলো। তাতে আমি দানা কালী বলে একটা চরিত্র করেছিলাম, গিরিশ ঘোষের বন্ধু। আর পূর্ণেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় ছিলেন, রামকৃষ্ণ করেছিলেন। সেইটা কিন্তু আমার প্রথম দেখা রামকৃষ্ণকে। আপনার কি মনে হয় যে পূর্ণেন্দু বাবুর রামকৃষ্ণ থেকে আপনার অভিনয়টা কিছুটা আপনি ইন্সপায়ার্ড হয়েছেন? একটা আছে তো, একটা তো শিক্ষণের জায়গা থাকে। আমি নকল করার কথা বলছি না, চোখটা তো মাথায় গেছে, দেখাটা তো মাথায় গেছে। না, অবশ্যই মাথা থেকে যখন অভিনয় করছি, তখন পূর্ণেন্দু বাবু কি করেছিলেন বা এই জায়গাটা উনি কি করতেন, সেটা তো আমার মনে হচ্ছে। রামকৃষ্ণ চরিত্র ফোটানোর অনেকটা শিক্ষা আপনি ওনার কাছ থেকে পেয়েছেন। একেবারে। এবং সেই সময় তার আগের বছরও আমি বলতে ভুলে গেলাম যে কে ছিল, মনোরঞ্জন চক্রবর্তী, সুবিমল আদক, এরা ছিল গোপীগাইন বাঘাবাইন, রাজকুমার, সেখানে আমি এবং আমাদের রাজা দুজনে ছিলাম। গোপীগাইন বাঘাবাইনও সব টপ আর্টিস্ট সেই সময়, তাদের সাথে আপনি অভিনয় করেছি। তারপরে পূর্ণেন্দু বাবু আর এই যে দলটা হলো, তাতে আমি একজনকে পেলাম না, তার আগের বছরই পেয়েছি, লীনা চক্রবর্তী। লীনা চক্রবর্তীকে আমি পেয়েছি, ওটা তারপরে ওই সময় কিন্তু লীনা চক্রবর্তী হিরোইন ছিল, আর মহুয়া ছিল,
মহুয়া ভট্টাচার্য। মহুয়া ভট্টাচার্য, তখন চ্যাটার্জি ছিল। হ্যাঁ, তখন চ্যাটার্জি ছিল। তারপরে যাই হোক, ওই মানে ওই আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ও ছিল। তারপরে ওটা কমপ্লিট হলো। আমি কালোবাইয়ের পাগল ছেলে এবং সানাই খুব ভালো হয়েছিল। কিন্তু চৈত্র মাসে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম আমরা। সেই যেতে গিয়ে, তখন তো বাসেই যেতাম, তা আমি কেবিনে মালিক পক্ষ বলেছিল যে বিমলেন্দুকে ঘুমানোর জন্য বিছানা করে দাও, কারণ প্রচুর পরিশ্রম হচ্ছে ওর, ওকে বসিয়ে রাখা যাবে না। তার মানে 2 বছর 3 বছরে 4 বছরই আমার কিন্তু কেবিনের সিট হয়ে গেল, মানে শোয়ার জন্য বিছানা হতো, আমি শুয়ে যেতাম। এবার সাঁইথিয়া যাব, তার আগে ওই পানাগড়ের মোড় থেকে ডান দিকে ঘুরবে। হ্যাঁ, ঘুরতে গিয়ে না আমাদের ড্রাইভার কিন্তু ঠিক আছে, তার আগে বর্ধমানে আমাকে বলেছে চা খাবেন, আমি না চা খাবো না, ঘুমটা আছে হোক। একটা লরি পুরোপুরি সরাসরি ধাক্কা দিল বাসে। হ্যাঁ, আমার তখন জ্ঞান নেই, জ্ঞান হারিয়ে ফেলেছি। ড্রাইভার তখন জ্ঞান ফিরলো, ওরা যখন বাঁ দিকের দরজাটা কেটে আমার হাতটা ধরে টান দিয়েছে, ম্যানেজার ও ছিলেন বাঁ দিকে, দরজা আটকে গেছে এমন ভাবে ধাক্কা খাওয়ার পর, বেরোতে পারছে না, লাফিয়ে নেমেছে। তারপরে আমাকে টান মারতে না আমার জ্ঞানটা ফিরেছে। আমি জানি না হয়তো আর কিছুক্ষণ পরে কি হতো। তো সেই সময় আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে নেমে শুয়ে পড়লাম ওখানে। ওখানে কাছাকাছি একটি প্যান্ডেলে আমাদের বই হয়েছিল, সবাই দেখেছে, এই সানাই পার্টি অ্যাক্সিডেন্ট করেছে, সানাই পার্টি অ্যাক্সিডেন্ট করেছে। যাই হোক, সেক্ষেত্রে কোনো তো দল বন্ধ হয়ে গেল। প্রচুর প্রোগ্রাম ছিল ওই বছর, আমরা আর কিছু করতে পারলাম। দুর্গাপুরে গেলাম, ওখানে রোববার ছিল, হসপিটালের সমস্ত ডাক্তারবাবু নেই। সেখান থেকে একটা লরি রাত্রিবেলা মালিক পক্ষ পৌঁছে গেল, গিয়ে লরি ভাড়া করে ওই খড় বিছিয়ে বিছানা টিছানা করে দিলেন। সেখানে একদম সরাসরি মেডিকেল কলেজ কলকাতা। সেখানে গিয়ে আমার নাকের হাড়টা ভেঙেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, কেন সামনে ধাক্কাটা খেয়েছে তো, আর পুরো মাথা তখন এই কোকড়া চুল ভর্তি ছিল মাথা, সেইটা ওই কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো এইসব ঢুকে গেছে। আর এই ডান দিকটা আমার কিচ্ছু ছিল না, আমি হাত তুলতে পারতাম না, পা নাড়াতে পারতাম না, আচমকা এইভাবে হয়েছে তো। আর কাঁচে সব এই বডিতে এগুলো ভেঙে সব কিমা হয়ে গেছে। তাতেই আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি ওই দুর্গাপুরে, হসপিটালে গেলাম। তারপরে পরের দিন মেডিকেল কলেজ, 80 সালে। তারপরে সব দেখে শুনে আমাকে বললেন যে ভর্তি হতে হবে না, আমরা দেখছি যদি হাড়টা বসে যায়। তারপরে হাড়টা এর চাপ দিতেই টিক করে একটা আওয়াজ হলো, খুব অল্প শব্দ, বলে যাক আপনার নাকটা সেট হয়ে গেছে, অসুবিধা হবে না, একটু ব্যাঁকা হয়ে গেছে, একটু আছে না আছে হয়েছে। তো যাই হোক, সেখান থেকে তো বেরিয়ে এলাম, মানে অনেক বড় একটা ফাড়া সেটা ছিল। এবং তখন লেখালেখি হলো। তারপরে আমি ওখান থেকে বাড়ি, দল বন্ধ হয়ে গেল, আর কোনো প্রোগ্রাম হলো না, অনেক বুকিং ছিল, করতে পারলাম। তারপরে ছোট কর্তা যেহেতু আমার সাথে কথা আছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, আমি আছি, তাই বললাম কিছু কি হবে দল, না তুমি থাকছো, অসুবিধে কিছু নেই। পরের বছর হ্যাঁ, সমীর লাহিড়িকে আমরা আনছি, জয়শ্রী মুখার্জিকে আনছি। জয়শ্রী মুখার্জি অভিনয় ছেড়ে দিয়েছিল, আচ্ছা, 6-7 বছর অভিনয় করেনি, ওইখানে আবার জয়েন করলেন, দিয়ে আমার হিরোইন যাত্রালোকে ওই আমার রামপ্রসাদ করেছিলাম। বর্দা বললেন 3 কোটি বুঝাই, বর্দা বললেন ও যখন আমাদের কাছে আবার ফিরে এলো, সময়ের আশীর্বাদ, তো ওই চরিত্র করো, হ্যাঁ ওকে দিয়ে ওইটা করো। আর মেজদি বলে একটা বই ছিল, প্রসাদ ভট্টাচার্য, মেজদিদি না মেজদি বই হলো। আর সাধক রামপ্রসাদ হলো, নতুন নাট্যকার সুধাংশু চট্টোপাধ্যায়, সোদপুরের বাড়ি, উনি লিখলেন। তা বই দুটি খুব ভালো হলো, বায়নাও আছে। কিন্তু অপেরার মালিকদের খুব দুঃখ যে অ্যাক্সিডেন্ট হতে হতে বন্যা হলো, দল করলাম, কিন্তু ভালো মতো আর কি হলো না। তারা আমাকেও আর সেরকম বলছে না যে তুমি থেকে যাও, আমাকে বললেন যে বিমল তুমি মনে করলে থাকবে, বললে যেতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। তার আগেই ছন্দাচারের যে স্বামীর কথা বলছি, নিমাই সুর, একটা চিঠি লিখলেন আমাকে, গন্ধর্ব পরে করেছে, আমরা তোমাকে পেতে চাই,
দল হচ্ছে, নিরুনাগের সাথে আমি শেয়ারে আছি। আচ্ছা, আমার একটা অংশ আছে, আমাদের অফার রইল, নিরুবাবু তোমাকে ডেকেছে, তুমি চলে এসো। এবং ওখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ত্রিদীপ ঘোষ সবাই থাকবে, তুমিও থাকবে হিরো হিসেবে, তোমাদের জুটি, তুমি সম্মান পাবে। এবং তার আগের বছর আমরা 120 কিলোমিটার কলকাতা থেকে যে প্যান্ডেলে যাব, সেই প্রাইভেটটা ওনারা অ্যালাউ করেছিল। আচ্ছা, মানে গাড়ি দেবেন আর কি ওইখানেই, ওই প্রভাস যাত্রার লোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা অল টাইম ও, যে তুমি কিন্তু এখানে ছন্দা চ্যাটার্জি, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং তুমি তিনজনে একটা প্রাইভেট কার পাবে, সব সময় তুমি বাসে যাবে না। আমি বললাম এটা হবে না, কারণ মেদিনীপুরে আমার বাড়ি, আমাকে যেতে হবে। অনেক সময় তো ওরা কলকাতায় ফিরবে, আমি মেদিনীপুরে, তো সেই সময় আমি বাসে উঠবো, আমার একটা সিট রাখবেন। এই আমার যেহেতু মেদিনীপুরে বাড়ি, এই ব্যাপারটা কিন্তু চালু হয়ে গেল। সবাই বলছে ওর জন্য একটা বাসে কিন্তু সিট যেন থাকে, কারণ গাড়ি যদি চলে যায়, আমার একা গাড়ি হলেও অনেক সময় অসুবিধা হবে। তো যাই হোক, ওই তখন থেকে গাড়িতে যাতায়াত করার একটা সুবিধে হয়ে গেল, কিন্তু অসুবিধেও, ঘুম টুমগুলো একটু কম হচ্ছে, কিন্তু প্রচুর পরিশ্রম। আর ও তো দিকে দিকে একেবারে সাংঘাতিক বয়ান। তাহলে নতুন দল হলো, ওটা হচ্ছে নিরুনাগের গণবাণী। গণবাণীটা নতুন না, তার আগে হয়েছিল, কিন্তু ওটা আমরা আপনাদেরকে নিয়ে একটা নতুন প্রোডাকশন করলো। তাতে আমি গেলাম এবং আমার সঙ্গে ভালো টিম হলো, বড় টিম। সে বছর কি বই ছিল? কাশ্মীরি কলি আর নটি বসন্ত সেনা, বৃচ্ছকটি, সেটা কুমার রায় লিখেছিল, আর অমর ঘোষবাবু ডিরেকশন দিয়েছেন। তা সুরকার প্রশান্ত ভট্টাচার্য আর একটা রঘুনাথ দাস ছিলেন। প্রায় ম্যাক্সিমাম শৈলেশবাবু বই, তাতে রঘুনাথ বাবু থাকতেন সুরকার হিসেবে। এই তো বায়নার পর বায়না, বায়নার পর বায়না, দুটোই তো মানে একদম কোনো ফাঁকা নেই, কোনো ফাঁকা নেই, ডেট পাচ্ছি না, হই 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 করে চলছে। কাশ্মীর কলি আর নটি বসন্ত সেনাতে আপনার কি কি চরিত্র? আমার তো ওই একটা মায়াবরণ চরিত্র ছিল, প্রথম পক্ষের সন্তান, খুব নেগলেক্টেড, দ্বিতীয় পক্ষের উপর একটা চাপ তারা দেয়, আর এতে কাজ করতে দেয় না। আর এটা চারু দত্ত মানে নায়কের চরিত্র, কুমার রায়ের স্ক্রিপ্ট। আচ্ছা, এটা দুটো নিয়ে খুব চাপে পড়লাম। বসন্ত সেনা ছন্দা চ্যাটার্জি। আচ্ছা, এইবার ওখানে করতে করতে এইবার দ্বন্দ্ব হলো, আমাকে নিয়ে একটু টানাটানি আরম্ভ। কোন কোন দলে? যাত্রা লোকও চাইছে, গণমানি চাইছে, আবার এই নিরুনাগ বলছে যে আমার দল, আমি নিমাই সুরের কাছে তোমাকে থাকতে দেবো না। আচ্ছা, আমি নিজে দল করবো আলাদা, তুই আমাকে থাকবে। এই তিনটে মানে টানাটানি আরম্ভ। তার মধ্যে দুটো দলে বই আমি নামকরণ করে ফেলেছি যে আমি থাকবো। মুঘল আজম, আচ্ছা, গণবাণীতে আমি সেলিম করব, এরকম একটা ব্যাপার ছিল। ঢুলি নাম দিলাম যাত্রা লোকে। এবার তপন ভট্টাচার্য একটাতে করবে ঢুলিতে, আর রাজেশ ভট্টাচার্যকে নিল সেলিম করার জন্য। সব কমপ্লিট হয়ে গেল, কারণ নিরুনাগ এই চালটা তো খেলে দিয়েছে যে আমি তো ছাড়ছি না, আমি ভান্ডারি করব, ও হরিদাস করবে আমার। ওনার প্ল্যানটা আগে থেকে করা ছিল। এইবারে কানাইনাথের বাড়ি আমাকে নিয়ে যাওয়া হলো গাড়িতে করে, আমরা গেলাম, চলো তোমাকে কানাইবাবু বাড়ি যেতে হবে, বই সেইখানে আলোচনা হবে, কি হবে না। এই বলে হরিদাস বই হচ্ছে। তারপরে অসিত বন্দ্যোপাধ্যায় বললাম যে একদিন দেখা হলো আমাকে, আমি বই করিনি, ওনার সাথে কিন্তু আলাপ ছিল, উনি দেখতে যেতেন, বলতেন কিরে বিমল, তাহলে আমাকে নিয়ে যা এই করো মিনারভার কাছে। আমি দেখা হলো, আমি বললাম আপনি যাবেন? বলে হ্যাঁ চল। আমি নিরুবাবুকে বললাম, নিরুবাবু বললো ঠিক আছে নিয়ে তখন ওই বলে বাইজিবে এবং নিরঞ্জন ঘোষকে নেওয়া হয়েছে। তার আগে নিরঞ্জন বাবু দল টল করে দেনা টেনা হয়ে গিয়ে খুব মানে সাংঘাতিক অবস্থা। তখন আমাকে বললেন বিমল, আমাকে একটা কোথায় দাও, তুমি অন্তত নিজের কাছে রাখো। এগুলো আজ বলছি তার ভালোর জন্যই বলছি। অবশ্যই আমি নিরুবাবুকে বলেছিলাম, নিরুবাবু বলল একটা কথাই উনি বলেছিলেন যে যখন উৎপল দত্তের নাটকে এরা অভিনয় করে, আমারই দলে এক কাপ কফি দিতে দেরি হয়েছে বলে আমাকে জ্যাছেদাই করেছিল। উৎপল দত্ত চলে গেল, এই সেই হ্যান ত্যান। এবার আমি তো জানি না কিছু, যদিও এটা ঠিক না, তবু বলছি কাহিনীটা কিন্তু এইরকম, নেবে না এদের, মানে উনি বললেন আমি নেবো না। তাতে কে কে ছিল? মধু ভট্টাচার্য, স্বপ্না সেন ছিল, আর নিরঞ্জন ঘোষ ছিল। তিনজনকেই আমি নিয়েছিলাম ভান্ডারি অপেরায়। এটা আমি
খুব জোর দিয়ে বলছি যে নিরুবাবুকে বুঝিয়ে যে এইভাবে ব্যারিকেড করবেন না, অবশ্যই অভিনেতার সাথে মালিকদের এরকম করবেন না, কে কোথায় উৎপল দত্তের কথায় অমুক করেছে, এইসব কথা শোনা কথা, আপনি এটা নেবেন না। আমি বলছি নিন, আমাদের নাটকের প্রয়োজন আছে, দলের প্রয়োজন আছে, এই বলে উনি বাইজি বেগম ওইটা হলো। এই বাইজি বেগমের গল্পটা কি ছিল? গল্পটা ছিল নাদির স্যার ভারত আক্রমণ। আচ্ছা, ওই প্লট নিয়ে বই। আর আপনার চরিত্র? আমার চরিত্র এতে শাহজাদা চরিত্র আর কি ওই সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাতে সীমা সরকার ছিল আপনার সাথে? হ্যাঁ ছিল, ওই ছিল। তো এইটা হচ্ছে ওই শাহজাদার চরিত্র অভিনয় করেছি 82 সাল নাগাদ। এটা 82-তে, 83 বোধহয়, হ্যাঁ 82-তে হবে। হ্যাঁ, তার পরের বছর কোন দলে গেল? আরো তো 82। হ্যাঁ 82 পরে আমার ভান্ডারি, ওই দলে নাগিন। ও আচ্ছা, প্রথম বছর নাগিন আমাকে নিরুবাবু ছাড়ছেন না, তুমি 3 বছর এখানে থাকো, আমার কাছে থাকো, কি অসুবিধা বলো, কি চাইছো? নাগিনে ওই স্বপ্না সেনও ছিলেন। স্বপ্না সেন ছিল, স্বপ্না সেন ছিলেন, আমার বলেছে সাক্ষাৎকারে। হ্যাঁ ছিল, মিনতি দাস ছিল হিরোইন। ওখানে আলাদা গাড়ি, এখানে যেমন 3 জনে যেতাম, ওখানে একার প্রাইভেট কার এলো, নতুন গাড়ি। ও নিরুবাবু নতুন গাড়ি, ওখানে আরেকটু নতুন গাড়ি দিয়ে দিল। আচ্ছা, একদম শোরুম থেকে চলে, তুমি এটাই করে নর্থ বেঙ্গল যাবে। আমি এই ব্যাপার, একটু ঝামেলায় পড়লে কি হবে। বলে নাগিনের সময় সাধক কমলাকান্ত হওয়ার কথা ছিল, গণেশ মুখার্জির লেখা, উনি ডিরেক্টর ছিলেন। কিন্তু বইটা নাগিন এত হিট করে গেল যে সঙ্গে অন্য কিছু রাখা যাচ্ছে না, শো করতে পারছি না, হলো না। নাগিনের গল্পটা কি? নাগিনের গল্পটা কিছুই না, একটা বেদুইনের গল্প, মানে জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ বেদে জমিদার বাড়ির ছেলে, ও তার সঙ্গে একটা সম্পর্ক করে ফেলেছে বেদেনির সঙ্গে, গিয়ে মানে বেদের মেয়ে জ্যোৎস্নার গল্পের মতনই কিছুটা এটা রয়েছে। কিন্তু গানগুলো খুব সুন্দর ছিল, রঘুবাবু মিউজিকটা করেছিলেন, আর অসিত বন্দ্যোপাধ্যায় লেখা। তার পরের বছরও মানে ওই বলতে গেলে বেদেনী চম্পাবতী বা ওই ধরনের মহুয়ার পালা, ওইগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছুটা গল্প। বুঝতে পেরেছি। বিয়ে যার সঙ্গে কথা ছিল, স্বপ্না সেনের সঙ্গে আমার বিয়ে হবে, এরকম একটা কথা ছিল, রায়বাড়ির পুত্রবধূ করে আনবে। কিন্তু আমি যখন করলাম না, সেই বেদুইনের কাছেই চলে গেলাম ওই দিন, তখন বাবা গিয়ে বিয়ে করলো। আচ্ছা, স্বপ্না সেনের যে ক্যারেক্টার, আচ্ছা, বাবা আমার ছোট মা হয়ে গেল। ও মানে ওই বেদের কন্যার করতো, সেটা মিনতি দাস করতো। মিনতি দাস করতো, এবং ছোট মা সেখানে বলছে যে আমি তোমার জন্যই আজকে কিন্তু কুমারী হয়ে আছি এখনো, তুমি আমার জীবনের সব থেকে, মানে কি জটিলতা গল্প। এবার নাগিনটা কে, সেটা যে প্রবলেম। এটা অসিত বন্দ্যোপাধ্যায়, এটা বিরাট ব্যাপার, মানে কলমে কি না হয়, কলমটাই তো বিরাট, কত ধারালো। অবশ্যই। তো ওটাতে ভালো অভিনয় হলো, এত হিট হলো যে অন্য কোনো বই রাখার দরকার পড়লো না। তারপরে আবার জগলি, তারপরে নাগিনের পরে, নাগিনের 85 সালে। হ্যাঁ আচ্ছা, ওটা কি হিন্দি সিনেমার? না, ওটা না, এই কারখানা শ্রমিকের গল্প। আচ্ছা, আর আমার বাবা একটু অন্যরকম, আর এই ছেলেটা হয়েছে। এটা কার লেখা ছিল? অসিত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবার অসিত দা ওই ঘরেরই হয়ে গেল নাটক, মানে একচেটি এখন ওনার নাটক চলছে। বাইজি বেগমের পরে নিরঞ্জন বাবুকে নিয়ে গণবাণী হলো, উনি গণবাণীতে চলে গেলেন। আমি বললাম যে আমাদের কাছে আর কি হবে, ওনার তো মোটামুটি 1 বছর কেটেছে, তাহলে গণবাণীটা ফাঁকা থাকবে কেন, দিয়ে বণিক বাড়ির বউ। বণিক বাড়ির বউ বেরিয়ে গেল। আগে একটা ঐতিহাসিক গল্প ছিল, সেটা ততটা ভালো হলো না, কিন্তু বণিক বাড়ির বউ খুব হিট করলো। ওটা কনকলতা চ্যাটার্জি ছিল, ওরা ছিল, ওরা রাজেশ ভট্টাচার্য ছিল। হ্যাঁ, রাজেশ ভট্টাচার্য ছিল। ওই আমি বললাম যে নিরুবাবু এটা করবো, বলে হ্যাঁ ঠিক বলেছো বাবা, আমি তাই করবো। নিরুদাকে গণবাণী দিলি, তারপরে মহাজনের মেয়ে, বাংলা ডাক্তার, এই পরপর অসিত বন্দ্যোপাধ্যায়, পরপর একেবারে 1 বছর। মহাজনের মেয়েতে লতা দেশাই ছিল। আপনিও ছিলেন না? আমি তো ভান্ডারি ছেড়ে আর কোনো ব্যাপারই নেই। ও গোটা তো গণবাণী আর ভান্ডারি। এবার তাহলে জঙ্গলির বছর একটাই ছিল। হ্যাঁ, সুজিত পাঠক কিন্তু আমাদের টপে ছিলেন, তাকে সম্মান দেওয়া হয়েছিল। আচ্ছা, রাজা ঘোষ ছিল জঙ্গলি বইতে। আচ্ছা, আর তার আগেতে অন্য কেউ নাই, কিন্তু সম্মানটা দেওয়া হয়েছিল অবশ্যই। তারপরে কোহিনূর অপেরা তৈরি হয়ে গেছে, আমাকে ডেকে বললে যে আপনাকে থাকতেই হবে। শৈলেশ গণিয়োগী জঙ্গলির পরের বছর কি? হ্যাঁ, জঙ্গলির পরের বছর আপনি ভান্ডারি ছেড়ে কোহিনূর। নিরুবাবুকে বললাম যে আমাকে তো আপনি বলেছিলেন 3 বছর বাবা থেকে যাও, তো আপনার ওখানে 1 বছর, এখানে 3 বছর, 4 বছর হলো।
আমি ছেড়ে দিচ্ছি, তুমি যাও বলে কোহিনুরে শৈলেশ গনিয়োগীর বই এই নরকের ফুল হয়ে চলে গেল। নরকের ফুল হলো অসাধারণ বই। ওটাতে নায়িকা ছিলেন, নায়িকা ছিলেন সঞ্চয়িতা, না সঞ্চয়িতা ছিল না, তারপরে বছর সঞ্চয়িতা ছিল। সঞ্চয়িতা না, ওদের ওই নামগুলো নতুন পুরনো সব, কিন্তু বিরাট নাম করে। ইন্দ্রাণী বসাক ছিল একজন, আচ্ছা ও ছিল। আর বিধবা একটা ক্যারেক্টার ছিল, ওইটা করতো কে, এটা আমি বলতে পারছি না। মোটামুটি নতুন বা নাম করার সেরকম কিছু না, কিন্তু ভালো অভিনয়, ভালো অভিনেত্রী। তারপরে এইরকম করে টিমটা ভালোই হলো। কোহিনুরে কি 1 বছরই ছিলেন? 1 বছর ছিলাম। তার কারণ আমি থাকতাম, পরের বছর সঞ্চয়িতা জয়েন করেছিল, তো নবদাও এলেন ফিরে। তারপরে আমাকে চলে যেতে হলো জগৎজয়ীতে। জগৎজয়ী অপেরা কিছুতেই ছাড়লো না, আমার বাড়িতে, আমার প্যান্ডেলে চলে যেত। কার্তিক সামন্তের যে আরেকটা দল ছিল, সেইখানে গিয়ে শৈলেশ গনিয়োগীর বই হবে হীরের টুকরো গোলাপ। কিন্তু বই পড়ার পর এরা বুঝবে কি করে ওই বইয়ের, ওটা তো ফ্লোরে যেতে হবে, তবে তো নাটকটা বোঝা যাবে। হ্যাঁ, কার্তিক সামন্ত থর গল্প চায়, এই কি হলো কি। তার বাড়িতে গেলাম, বলছে বিমলেন্দু আমি তো আর পারবো না, এনার ইচ্ছেই নেই, অন্য কিছু করবে, তুমি 1 বছর কি করে কাটাবে কাটাও। যাকে আমার কাটাতে হবে, এগ্রিমেন্ট হয়ে গেছে বলে জ্যোতির্ময় দেব বিশ্বাসের একটা নাটক নেওয়া হলো। তো সেইটা, এবং আবার অসিত বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ হলো, বাঙালি বাবু বলে একটা বই দেওয়া হলো, কাকলি চৌধুরী হিরোইন। এই করে জগৎজয়ী অপেরা হলো। তার মাও ছিল কাজল চৌধুরী। কিন্তু ওরা কিছুদিন অভিনয় করার পর মালিকের সঙ্গে কোনো ব্যক্তিগতভাবে কোনো কিছু হয়েছিল, ওরা চলে যায়, দলটা আমার বন্ধই হয়ে যায় কয়েকদিন। তারপরে মহব্বতের রাত বলে একটা বই ছিল, যাই হোক সেটা আর হলো না। কিন্তু আমি দলটা চালালাম অন্য অভিনেত্রীদের নিয়ে করে, মোটামুটি 80-90 পালা হয়েছিল। মানে একটু টালমাটাল ভাবে বেরিয়ে যেমন একটা ব্যাপার, অবশ্যই তখন লোকনাট্যের একটা নাম হয়েছে। তবে যাই হোক করে দলটা বেরোলো। তারপরের বছর আমি চলে গেলাম, আমি ছন্দা চ্যাটার্জি একটা দল আবার হলো মুক্তধারা, শশাঙ্ক শেখর পান্ডে মানে দুলুবাবু, উনি দল করেছেন। ওনার দলের এগ্রিমেন্টটাও হয়ে গেছে, আমাকে প্রথমেই হয়ে গেছে যে আপনি কিন্তু এখানে কাজ করবেন। বললাম ঠিক আছে। এরা হচ্ছে রানীগঞ্জের লোক, সব রানীসার মোড়ে থাকে বাড়ি, অনিল ভান্ডারী বা এই ভান্ডারীদের ব্যাপার, দুলু পান্ডের ওখানেই বাড়ি। তাই আমি বললাম ঠিক আছে আমি থাকবো বলে, আমি অসিত আমাদের ছন্দা চ্যাটার্জি করে, বিনয় গোস্বামী, বিনয় গাঙ্গুলি, এটা বিরাট টিম, মণিরাজ ব্যানার্জি, এইসব মিলিয়ে কলঙ্কিনী নায়িকা আর ওই গঙ্গাসাগর, মানে ওই রামতেরি গঙ্গামাইলের গল্প, ওই একদম কি সিনেমার গল্পটাকে নেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে। গানগুলো তাই ছিল প্রায়, না গান আলাদা ছিল, মৌলিক গান ছিল, রঘুনাথ দাস করেছিলেন। তো সেই করে আমার ওখানে হলো। এটা কি 89? ওই পরপর যাচ্ছি। 89 90 এরকমই হবে না, 89 হবে না। হ্যাঁ 89 হবে, আমার তো মনে হচ্ছে 88 বা 89 হবে। 88 হবে, হ্যাঁ 88 বা 89, 88 হবে, পরপর যাচ্ছে। তারপরে ওখানে তো না, ওইটা হওয়ার পর বোধহয় আরেক বছর ওখানে আমি থাকলাম শেখর গাঙ্গুলির সাথে মুক্তধারাতে। ছন্দা চ্যাটার্জি চলে গেল, তো পরে শেখর গাঙ্গুলি এবং শর্মিষ্ঠা গাঙ্গুলি, মনিরাজ ব্যানার্জি, এই করে বিরাট টিম হলো। ওই মানে স্ত্রীর পাপের স্বামী বলি, এই তিস্তা বসু ছিল, তারপরে মিস্তহীনা, তারপরে গৌতম সাধুকা, এরা করলো। ওইটা ওই বছর বড়, হ্যাঁ ওই বছর ওইখানে কাটলো। এই কাটলাম। এইতে হয়ে গিয়ে বঙ্গলোক আমাকে হঠাৎ ডেকে পাঠালেন যে আমরা চাই। মোদি ঘরে প্যান্ডেলে খবর পাঠালো, তারপরে গেলাম মোদি ঘরে, দিয়ে বললে আপনি কিন্তু বঙ্গলোকে সামনের বছর কাজ করবেন। রাধা কেন কাঁদে, আচ্ছা, স্মিতা পাঠকের সাথে দলটাও ভালো হয়েছিল, চলেও ছিল খুব ভালো। নাটকটাও কিন্তু হয়েছিল আমাদের সুনীল চৌধুরী। এই সুনীল চৌধুরীর প্রথম নাটকে অভিনয় করলাম, বঙ্গলোক থেকে শুরু হল। তার পরের বছর 5 পয়সা প্রেম যে ছিল, সেটাও সুনীল চৌধুরী। ওখানে হিরোইন স্মিতা আর থাকলো না, জুঁই কুন্ডু আর মোনালিসা জয়েন করল। আচ্ছা, এই করে আবার ওইটা হলো। তারপরে আমি চলে গেলাম নিউ প্রভাস অপেরা।
নিউ প্রফেসর পরে আবার শৈলেশ বাবু জয়েন করলেন। আমরা যোগাযোগ করে বললাম শৈলেশ দা কেন, তারপর নিউ প্রফেসর গেলাম, গিয়ে শৈলেশ গণিকে আবার এলেন, দিয়ে ছন্নছাড়া ভগবান এটা হলো, রঘুবাবু সুর করলেন, মানে উনি মানে রঘুদা প্রায় প্রায় তা যাই হোক প্রায় মানে এইভাবেই চলছে আর। তারপরে ওখান থেকে যাত্রা প্রহরী তৈরি হলো, কারণ ওই সাইক্লোরামা বলুন, ফিল্মের যারা অভিনেতা অভিনেত্রী তারা চিৎপুরে ঢুকেছে, তাতে করে নানা রকম ভাবে আমাদের পালা কমছে এবং দল তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তখন বিনাদি বা এরা সবাই ওরা সংগঠনটা প্রথমে ওখানে করে। তারপরে আমি মেদিনীপুর থেকে যাই, তা আমাকে বললো এই তুই আজকে আয়, মিটিং আছে আমাদের। ফাউন্ডার মেম্বার কিন্তু আমি নই, ওরাই ছিল। তারপর যাই হোক আমি জয়েন করলাম, করে নটে বিনোদিনী হবে, যাত্রা প্রহরীর প্রোডাকশন দুটো বই হবে, আর এটা বাঙালি না কি ছিল। তো যাই হোক আমাকে বললো, আমি একটা জায়গায় গেলাম, দল ছুটি হয়ে গেছে, রিহার্সালে যেতে হবে। তারপরে বই হলো না, মানে আপনাকে যাত্রা প্রহরী ডাকলো, বীণা দাশগুপ্তা ডেকে পাঠিয়েছেন, আপনি কি জানতেন যে রামকৃষ্ণই করতে হবে? না 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 না, মানে আপনাকে ডেকেছে, আপনি গেছেন? আমার ক্যারেক্টার হৃদয় ছিল। ও আচ্ছা, আমাকে দেয়া হয়েছিল হৃদয়, তুই হৃদয় করবি, ভাগ নেই। তারপরে হঠাৎ শেখর বাবু করবেন, রামকৃষ্ণ করবেন, উনি নটতে করেছিলেন। তারপরে ইয়েতেও করেছিল, ওই ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, ওইটাতে বোঝাচ্ছি। ওটাতে রামকৃষ্ণ। এইবার গন্ডগোল হলো, শর্মিষ্ঠা গাঙ্গুলিকে তো ডাকা হচ্ছে না, তিনি এবার শেখর বাবুকে ছাড়বেন। ওইটা একটা ব্যাপার আছে। সেটাতে যখন দেখা গেল যে এলো না, মানে শেখর বাবু অভিনয় করবেন না, বলে যে না আমি পারবো না, হয়ে গেল, তোমরা একটা ওকে দাও কিছু, বলে না আমি দিতে পারবো। এই করে আমি ফিরেছি বাড়ির থেকে, গিয়ে যে এই বিমল সর, তো তো বিরাট ব্যাপার। কি হলো, কে বলছে এটা? এই ইন্দুলাই। আচ্ছা, ও আমার সঙ্গে খুব এ ছিল, মানে দাদা হিসেবে ছিল, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শোন, আর এরকম তোর কিন্তু ওর ক্যারেক্টারটা হবেই, জানো না, তুই ওই যে করেছিস, কালো মায়ের হরিদাস করেছিস, তারপরে তুই তারপরে সেই রামকৃষ্ণ করিসনি, কিন্তু কমলাকান্ত বই হয়নি, রামপ্রসাদ করেছিস, এইসব গোটের সবাই বক্তব্য হচ্ছে বিমলেন্দুকে দেওয়া হোক, মানে মাতৃসাধক আপনার করা আছে, এই হিসাবে তাদের বক্তব্য হচ্ছে যে ওকেই দেওয়া হোক। এবার বিনাদি খাতাটি তুলে দিলে, তুই ঠাকুর করবি, ঠাকুর তুমি কর। এবার সেটি যথারীতি হলো, মহাজিদের সাধনে সবাই দেখি। যাত্রা প্রহরী যখন নটি বিনোদিনী হয় তখন কি ডিরেকশন বীণা দাশগুপ্তাই দিয়েছিলেন? হ্যাঁ, উনিই দিয়েছে। তাও যাই হোক সেটি হলো, বই হয়ে তো এবার বিরাট ব্যাপার, এই তো তোর ভালো হলো, শেখরদা করার কথা, আমি তোকে খাতাটা তুলে দিলাম, এই কথাটা কিন্তু আমাকে বলতে, তাহলে হ্যাঁ সেটা তো হয়েছে, এটা তো মানতেই হবে, তুই দিয়েছে। তার মানে ওই যে বীণা দাশগুপ্তা দেখলেন যে আপনি রামকৃষ্ণ করতে পারছেন, তারপর থেকে মানে একদম তারপর থেকে শেষ পর্যন্ত আপনি যতদিন অভিনয় করেছেন উনি আপনাকে দিয়ে রামকৃষ্ণ করিয়েছে। আমি আর কাউকে নেন, উনি যখনই দল ছুটি হয়ে যাবে চল বিনোদিনী শো থাকলেই যেতাম, ভালো লাগতো, বিয়ের অভিনয়টা তো হচ্ছে অবশ্যই। তারপরে যাই হোক এরপরে আমি গেলাম মুক্তধারাতেই গেলাম, রক্ত দিয়ে বোনের বিয়ে। আচ্ছা, আর সেই বছর বই সুনীল চৌধুরী, নিরঞ্জন ঘোষ ছিলেন, এবং ওনার কাছেই আমি জয়েন করলাম। উনি আগে কথা বলেছেন, হ্যাঁ তাহলে কি আপত্তি আছে, একসাথেই থাকবো। তারপরে ওখানে অভিনয় করতে করতে সে তো আর ছুটির ব্যাপার নেই, এত বায়না। বই হলো, বই হওয়ার পর তারপরে সবাই বললো যে বই তো সাংঘাতিক হিট করে গেছে দুলুবাবু, তাহলে কি হবে না, এই যে কলঙ্কিনী নায়িকা বা এই ব্যাপারটা বললাম, এইটার পরেই কিন্তু শেখরবাবুর সাথে নয়, মুক্তধারার এইবার হলো, মুক্তধারাতে এই যে মানে মুক্তধারাতে আপনি আগে বলেছেন, আগে বলেছি, এটা ওটা আর নয়, এইটা হিসেব গন্ডগোল, রক্ত দিয়ে বোনের বিয়ের পরে ঠিক আছে, আমাকে আটকে দেওয়া হলো যে শেখর বাবুকে নিচ্ছি, তুমি থাকো, একটা সুনীল চৌধুরী বই হবে, তো ওইটাই কিন্তু আমি থেকে গেলাম, মানে আগেরটা নয়, আগেরটা 1 বছরই ছিলাম, দিয়ে বঙ্গলোকে জয়েন করছি, মানে হিসেবটা গন্ডগোল হয়ে যেত। তারপরে ওখানে মোটামুটি বই ভালোই হলো, খারাপ না, টিম অনুযায়ী তো বই হয়। তারপরে ওই আবার দল ছুটি হলো, আবার নোটিফিকেশন, এই সময় ফিল্মের অফারটা পেলাম। ওটা কত সাল? ওটা ওই 93, 93, 91, 92 ওখানে বই হয়েছে, নোটিফিকেশন শো চলছে, সেইখান থেকে না সেখান থেকে দেখেছেন, খবর দেওয়া হলো। যখন আমি
এই দ্বিতীয় বছর আছি মুক্তধারাতে, সেই বছর কিন্তু খবর এলো রিহার্সাল বাড়িতে যে এইরকম এটা তোমাকেই করতে হবে, আর তুমি দীনেনদার সাথে যোগাযোগ করো, ওখানে দীনেন গুপ্ত তোমাকে দেখা করতে বলেছে। এইটাই হলো। তারপর যথারীতি আমার ডেট দিতে হলো। তারপরে আমাকে অনুপদা বললো আমি তো আছি, তো অসুবিধা কি আছে, আমি দুলুদাকে বলে করে দেবো, ওখান থেকে ডেট নেবো, কিন্তু ওটা যেন মার না খায়, তোমাকে যেতে হবে কিন্তু, নইলে সেট উড়ে যাবে একদম, সাংঘাতিক অবস্থা। আমি না সেসব হবে, আমি দুলুর সঙ্গে কথা বলবো। তারপর তাহলে ওই শো করছেন, নটি বিনোদিনী শুটিংও হচ্ছে এবং গাড়িটা পাল্টে দিয়েছে। তাতে এরা সবাই যেত, আরো অন্যান্য যারা অভিনেতারা তারা অভিনেত্রী যেত। এবার ওখান থেকে গিয়ে আমি ওটা কমপ্লিট হয়ে গেল, দেওয়ার পর মহাস্বামী ছেলে জয় আবার বঙ্গলোকে আমি ফিরে গেলাম। আমার কাছে খবর গেল যে ভৈরব বাবু বলে পাঠিয়েছেন যে আমি যেন জয়েন করি বঙ্গলোক। খুব ভালো চরিত্র একটি। হ্যাঁ, তো তুমি আপনি অন্তত জনপ্রিয় হয়েছিল খুব। হ্যাঁ, খুবই, এবং আপনি না করবেন না বলে আমি যথারীতি, দুলু পান্ডেও বললো একটা ভালো অফার আছে, আপনি চলে যান, আর ভৈরব বাবুর বই আপনি করেননি, আপনি করুন, আমরা সবাই চাইছি করুন এটা। এই মহাস্বামী ছেলে যাও ওখানে জয়েন করলো। এখানে আমি একটা কথা বলি, নটি বিনোদিনী আপনি সিনেমা যখন করলেন, মানে যেহেতু এটা একটা ক্যালেন্ডার ক্যারেক্টার আমরা বলে থাকি, তো ক্যালেন্ডার ক্যারেক্টার করার পর আর কি সে অর্থে সিনেমা থেকে কোনো ডাক পেয়েছিলেন পরবর্তীকালে? না ওই ধরনের চরিত্র না, আমার কাছে কথা ছিল যে দীনেনবাবুর বক্তব্য যে যেখানে সেখানে তুমি যাবে না, ভালো করে ঠিকঠাক করে তারপরে যাবে, তোমাকে বলবে অনেকেই, কিন্তু সবাই কিন্তু আমি নই, সেই জায়গাটা দেখবে, আমাদের পরিবারটাই পুরো ফিল্ম নিয়ে থাকি, অনেকে সেটা থাকে না, বাণিজ্যিক ভাবে সেটা করে, তুমি এটা ভেবেচিন্তে যাবে। আমি তারপর আমি সত্যি কথা বলতে কি, তারপর তো ছুটিই পেলাম না। ওই দলে যখন গেলাম বঙ্গলোকে, ভৈরব বাবুর প্রথম বইতে কোনো ছুটি নেই, সে চলছে তো চলছেই, গরমের মধ্যে গাড়ির মধ্যে বসে রয়েছে। হ্যাঁ, 94 নাগাদ মহাস্বামী ছেলে জজ হলো। এবার ওখান থেকে আমাকে বললো থেকে যেতে। তারপরে আমি ভাবলাম যে চন্দ্রলোক আমাকে ডেকে পাঠাচ্ছে, চন্দ্রলোকে আমি কাজ করিনি, কিন্তু সেখানে সুভাষ মিত্র বলে একজন ছিলেন মালিক, উনি ভালো, বলে আমাকে বললে তুমি এসো গুরু, তোমার তো মেদিনীপুর বাড়ি, আমারও মেদিনীপুর, আমরা এইসব কথা বলবো, এইসব গল্প তুমি কাকে নেবে না, আমি সুনীল চৌধুরী বই নিচ্ছি, অসুবিধা কি, সুনীল দাও বলেছে বিলেত ফেরত বৌমা হবে, ভালো গল্প। এগুলো আমি ওখানে জয়েন করি। ওখানে জয়েন করার পর আজকে যে যাত্রা একাডেমি হয়েছে ফণীভূষণ বিদ্যাপীঠ মঞ্চে, এটা মাঠ পড়েছিল, আমাকে খবর পাঠানো হলো যে কয়েকজন ভালো যারা নাম করা অভিনেতা, পান্না চক্রবর্তী, আমাদের বীণা দাশগুপ্তা, তারপরে আমাদের কি বলে স্বপন কুমার, এরা সব 15 মিনিটের একটা করে ড্রামা করবে নিজের মতো। আমি তো আছি ঠাকুরে, আমার কাছে খবর চলে গেল, এই ওখানে ভূমিতে পুজো হবে, ভূমি পুজোর সময় থাকতে হবে, ভূমি পুজো থেকে আমাদের মঞ্চ তৈরি হবে, এই বলে আমাদের একটা সম্মেলন হলো। আচ্ছা, মৌলালী যুব মঞ্চে। আচ্ছা, সেখান থেকে সবাই 2 দিন 3 দিন ধরে আমাদের একটা বিরাট মিটিং, বিরাট খাওয়া দাওয়া, এই সেই এবং একাডেমি কিভাবে করা যায়, সবাই আমরা হেঁটে গেলাম চিতপুর থেকে মৌলালী। সে গিয়ে সেখানেও আবার দেখছি বিনাদি বলছে চল মেকআপ কর, কেন না আজকে এখানে করতে হবে, এই 15 মিনিটে একটা, আরে তো মহা মুশকিল থেকে, বলে এখানে পাওয়া যায়, ও আছে বিমলকে ডাকো, বলে যাও, সেখানে মেকআপ নিয়ে আবার 15 মিনিট একটা হয়ে গেল। জমিতে হলো, উদ্বোধন হচ্ছে, অতএব আমি কিন্তু সবেতেই টাচ করে গেছি, তখন হল ছিল না। তারপরে তো নতুন হলো যাত্রা প্রহরী, সংগ্রামী যাত্রা প্রহরী হয়েছে, সেটা তো হতেই পারে, আমার তাতে কোনো ব্যাপার না, কিন্তু আমি ছিলাম শিলান্যাসের সময়ও ছিলাম। তো তারপরে অনুপদা তখন বলছে, এই বিমল, দুলু পান্ডে তোর কাছে যাবে, তুই কিন্তু সাইন করে দিবি। অনুপ কুমার, হ্যাঁ, ঠাকুর জামা এলো বাড়িতে, আমি যাচ্ছি, তুই আয়, জমবে তবে তো। যেহেতু নটি বিনোদিনী ফিল্মে আমার সাথে কাজ করেছি, উনি রসরাজ করেছেন, এবং ওখানে গিয়ে উনি আমাকে অনেক হেল্প করেছেন, যে দেখ নতুন জায়গা, কারোর সাথে কারো হ্যাঁ করে দিবি না, আগে দেখতে হবে, এখানে অনেক রকম লোক আছে, হাত পেতে দেবে, তারপরে বলবে কিছু সাহায্য করুন, টাকা দিন, এইসব ব্যাপার একদমই যাবি না। তারপরে যথারীতি আমি ওখানে চলে গেলাম। তারপরে বছর মুক্ত লোক, এই যে মুক্ত ধারা ছিল না, ওটা মুক্ত লোক, ওদেরই দুলু পান্ডারি,
আচ্ছা, ওইখানে আমি, অনুপ কুমার, আমি, তারপরে দেবিকা মিত্র, তনুকা ভট্টাচার্য, এই করে আবার ওই দলটা ঠাকুর জামাই এলো বাড়িতে। সেটাও হই হই করে চল। এই ঠাকুর জামাই করতে করতে দুলু পান্ডে আবার বললো মুক্তধারাতে আপনাকে থাকতে হবে, সন্ধ্যারে ডেকে পাঠিয়েছে, আপনি চলে যান তার বাড়ি, এই গাড়ি আছে, যান উঠুন। মানে আপনাকে কি সন্ধ্যারাই চুজ করেছিলেন? এরা কিন্তু সবাই এটা বলে মালিকদের। আচ্ছা, এই যে আমি যাচ্ছি ফিল্ম লাইনে করার পর, ফিল্মে অভিনয় করার পর, এরাও কিন্তু ভাবলো যে আমাদেরই আত্মীয়, আমাদের সাথে এই পাড়াতে গিয়ে অভিনয় করেছে, অতএব আমরা নিতে বাড়িতে গেলাম, আপনি আমার সঙ্গে থাকবেন, কিছু অসুবিধা হবে না, আপনার আলাদা গাড়ি, আমার আলাদা গাড়ি, সব সম্মান পাবেন, কোনো চিন্তা করবেন না, আপনি আপনার কাজ করবেন। সে বছর পালা হলো অন্নপূর্ণার মন্দির। তো ওনার তো রিহার্সালের ব্যাপারটাই আলাদা, 4 ঘন্টার বেশি হবে না, 4 ঘন্টা কি 3 ঘন্টা এরকম ছেড়া তারে হতো। অতএব আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, টাকা হয়ে যাচ্ছে, চলে আসছে। দলও চলেছিল খুব সুন্দর, তবে বিরাট না, কেন ওরা তো মাপ ছিল, নদী বেরোবেন না, 3-4 দিনে বেশি প্রোগ্রাম হলে করবো না, তো সেগুলো আমি জানতাম না, কিন্তু আমি দেখেছি খারাপ না। মানে সন্ধ্যারায় যে লেভেলের চলচ্চিত্রে হিট একজন অভিনেত্রী, যাত্রার আসরে ওনার ইয়েটা কেমন ছিল? মানে উনি ব্যক্তি সন্ধ্যারায়ের বাইরে বলছেন না, আমি কি বলবো, মানে যাত্রার অভিনয়ের ক্ষেত্রে না সে অসুবিধা, খুব আওয়াজের ব্যাপার ছিল, আওয়াজটা জোরে, কিন্তু মানে সন্ধ্যারায়কে দেখতে মানুষ যেত, এটা তো মানতেই অবশ্যই, কারণ কিন্তু আমি বলছি অভিনেত্রী ভালো, কিন্তু আমার যেন মনে হলো যে একটু যদি থ্রোটা আর একটু জোরে বা হতো তাহলে ভালো হতো, কিন্তু দেখেই তো সবাই অবশ্যই সন্ধ্যায় মুগ্ধ, লাল পাড় শাড়ি পরে ঢুকছে, যাই হোক আমার ওখানেও কিন্তু ভালোভাবে কাটার পরে তারপরে এই কেউ ছাড়বে না, কিন্তু আবার আমাকে নিয়ে নিল জগৎজয়ী অপেরাতে একটা বই ডিক্লেয়ার হলো, উৎপল রায় বই দেবে, আমি উৎপল রায়ের সাথে কাজ করিনি। এইবার রথের দিন ওই এনাকে নিয়ে একটা দল করেছিলেন ওরা, বিশ্বজয়ী অপেরা বলে। আচ্ছা, সেটাতে কোনো বুকিং ছিল না, অরিন্দম গাঙ্গুলিকে নিয়ে। তখন বলল কি হবে, উনি ছেড়ে দিলেন, বলছে না আপনি দলটাকে এইভাবে নষ্ট করবেন না। সেখানে রাজু বড়ুয়া থেকে আরম্ভ করে অনেককে নিয়ে নিয়েছিল। তারপর আবার জগৎজয়ীতে গেলাম, ওইখানে জগৎজয়ীতে বিশ্বজয়ীতে গেলাম, যেটা নতুন দল হয়েছে। সেখানে কি বই হবে তাহলে, মেয়লৌকে তো পেয়েছি, ওই অরিন্দম বাবুর বই নয়, এবার কলির ঠাকুর রামকৃষ্ণ নাম দিয়ে বিশ্বজিৎ পুরকার স্থগিত দিয়ে লেখানো হলো, এবং সেই বইতে রাজু বড়ুয়া বা এরা সবাই থেকে গেল। তো ও গিরিশ ঘোষ করেছিল, রাজু বড়ুয়া ভালোই করেছিল। তারপরে যাই হোক আমাদের দলটা চললো, কিন্তু খুব একটা চললো না। কি কারণে চললো না আমি জানি না, ওনার 3টে দল চালাতে গিয়ে চললো না কি হলো, কোনটার কি ব্যাপার। কিন্তু আমাদের নাটক খুব ভালো হয়েছিল, পালা ভালো হয়েছিল, রংমহলে 2টো শো করেছিল আমরা পরপর। যাই হোক সেটা খুব একটা চললো না। তারপরে আমাকে বঙ্গলোক অপেরা খবর পাঠালো যে আমাদের তপন ভট্টাচার্যকে নিয়ে দলটা হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে, আপনি চলে আসুন। কুমার শানুর দাদা তপন ভট্টাচার্য আর ফিল্মের একজন অভিনেত্রী ছিলেন, দলটা বন্ধ হয়ে গেছে, তুমি আপনি চলে আসুন বই বলে ওই সাথীহারা ছোট বউ, আচ্ছা, তাতে আমি কিছুদিন শো করেছিলাম, নিজেই গান লিখেছিলাম, সুর করেছিলাম, তাড়াতাড়ি করে আমরা করে দিয়েছিলাম। তাতে 55 পালা কি 60 পালা এরকম হয়ে গিয়েছিল। যাই হোক সেইভাবে কাটিয়ে কমপ্লিট হলো সেই বছর। এইবার তারপরে আমি গেলাম ভারতীয় অপেরাতে আমি গেলাম, ওই সাহেনসার দেবী পূজা বা ভক্ত তুলসীদাস বই হলো ভারতীয় অপেরা, সেটা সত্যবাবুরই লেখা, আর অসিত বন্দ্যোপাধ্যায় এডিট করেছিলেন এবং ডিরেকশন দিয়েছিলেন। আচ্ছা, তারপর সেটাতে আমি ওই অভিনয় করলাম, খুব ভালোই লাগলো, কিন্তু দলগুলো খুব একটা চলছে না, যে কোনো মার্কেটটাই নেই, মানে পুরো ব্যাপারটাই কমে গেছে। তারপরে হতে না হতেই এবার ফিরে এসো বনলতা, ওই গদিঘরের কাছেই গদিঘর, ভারতী বন্দনা বলে একটি হলো, পরিচালকরা দল করলেন, শিবনাথ পাল এবং আরেকজন তার সঙ্গে ছিল, ওনার স্ত্রীও অভিনয় করতেন, তো সেই প্রশান্ত সাহা বলে, আচ্ছা, উনি এখন পরিচালক আছেন দলে, অগ্রগামী 3টে দল চালাচ্ছে। এই করে ওরা করলো ফিরে এসো বনলতা হবে, মানে শ্রীলা মজুমদার হিরোইন, তার অভিনয় দেখেছি অসাধারণ, যেমন গান গাইছেন তেমনি অভিনয়, কি অদ্ভুত। তাতেই আমাদের তপন গাঙ্গুলি থেকে আরম্ভ করে এরা সবাই বড় টিম, এই গৌতম সাধুকা এইসব হলো, ওটা মোটামুটি চললো।
তারপরে আমি চলে গেলাম, ভারতী বন্দনাপুর বসুন্ধরা অপেরাতে আমাকে নিয়ে গেল ডি মুখার্জির দল, ধনঞ্জয় মুখার্জির দল। আচ্ছা। সেটাতে বিনাদি জয়েন করেছে। বিনাদি বলেছে যে আমি নিমাইয়ের মা হবে, কিন্তু নিমাই করবে বিমলেন্দু। এই আমি জয়েন করলাম 2000 আর 2001, এই করে বসুন্ধরা অপেরা আমি কমপ্লিট করলাম। মীনা দাশগুপ্তার আমি নিমাইয়ের মা খুব হিট হয়েছিল, খুব সুন্দর বই। সেই 25 বছর পরে ওইটা আমার 25 বছর কমপ্লিট হলো। আমি নিমাইয়ের মাতে 76 থেকে 2000। হ্যাঁ, 2001-এ কিন্তু আমি অভিনয় করতে পারিনি মানে কি, আমি ভেবেছিলাম, বাড়িতেও বলেছিল এবার প্র্যাকটিস করো, 25 বছর অভিনয় হয়ে গেল। আমি নিমাইয়ের মা আমাদের বাড়ির কাছাকাছি হয়েছিল, সবাই দেখে খুব ভালো বলেছিল যে এই সময় ছেড়ে দেখো, আর কেন যাবে, এই তো হলো এত বছর, 25 বছর। তারপরে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু আমি একজন অভিনেত্রী, দুটো দলে নাকি এগ্রিমেন্ট আছে, সেই নিয়ে কোর্ট কাছারি হয়ে গেল। তাকেও কিন্তু কাজ করতে দেখলাম না, তিনিও কাজ করতে পারলেন না সেই বছর। আমার 25 বছর হয়েছে, ঠিক আছে, আমি ভেবেছিলাম করবো না। তারপরে একটা বড় দলে এগ্রিমেন্ট হয়েও ছিল, সেখানে ওনার যাওয়ার কথা, কিন্তু উনি দুটো দলে এগ্রিমেন্ট করেছেন এই শর্তে, কোর্ট কাছারি হয়ে গেল, কোর্টে চলে গেল, তারপরে ইনজাংশন হলো, তারপরে অভিনয় করতে উনি পারলেন না। 2001 কিন্তু তিনিও পারলেন না, আমার মতো অনেকেই পারলেন না, আর আমি যেটা চেয়েছিলাম সেটা হলো না। 2001টা কি তাহলে আপনি বসেই একদম ক্লিয়ার। তার আগে যখন খবর পেল যে উনি বাড়িতে আছেন, হ্যাঁ, সেই ফাঁকে কিছু অ্যাডভান্স দিয়ে আমাকে যেন চলে, যেন সংসারে একটা খরচা তো আছে, তা বলে যাত্রা দূত বলে একটি দল, সেইখানে আমাকে পরের বছর অভিনয় করলাম। সেখানে আমি ছিলাম, আর সেই হিরোইন খুব ভালো ছিল, কিন্তু তারপরে আর তার দেখতেও পাচ্ছি না, কি চ্যাটার্জি আর তিস্তা ছিল, এরকম করে ভালো টিম হয়েছে, ভালোবাসা ভালো নয় গো, ওইটাতে অভিনয় করলাম। ওর করে যাই হোক 2002-তে হলো, 2001-এ হলো না। 2003-এ আমি চলে গেলাম শকুন্তলা বড়ুয়ার কাছে, ওখানেও বৌদি তুমি মা বলে একটি বই হলো, আমি ডবল ক্যারেক্টার করতাম, দুটো ভাই। সেখানেও মোটামুটি ভালোই চলেছে, তখনকার আর বলা যাচ্ছে না যে বিরাট কিছু চলবে, এত খরচা বেড়ে গেছে, প্যান্ডেল কমে গেছে। তারপরে যাই হোক সেটা সম্মানের সঙ্গে কিন্তু হলো। 2000 তারপরের বছর আমি একটা দলে গেলাম, সে দলে পুরো স্ক্রিপ্ট দেওয়ার কথা, তারা আমাকে দিল না, দুটো সিন মাত্র দিয়ে ছেড়ে দিল। আমি বললাম এটা তো আমার সঙ্গে কথা ছিল না, এরকম একটা হলো। এটা বলছি না যে এটা আমার কোনো অভিযোগ আছে, না অভিযোগ না, এটা আমি যখন কিছু কিছু অসংলগ্ন ঘটনা ঘটছে, তখন আমি বললাম তাহলে কি করা যাবে, আমি তো বিপদে পড়ে গেলাম, তা এখন কি করা যাবে। তারপরে এতে তারপরের বছর এই করে সেইখান থেকে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আবার আমাকে দিগ্বিজয় অপেরা খবর পাঠাল যে বাড়িতে বসে থাকলে হবে, চলে আস। এইগুলো দিগ্বিজয় অপেরা গেলাম, তার একটি পৌরাণিক বই তোলা হয়ে গেছে, আর একটি সামাজিক বই হবে, ধনঞ্জয় মারার ফাঁসি হয়েছে, সেই নিয়ে বই হবে। আচ্ছা, গভর্নমেন্ট করতে দিল না। আমি তো বললাম আমি কি করবো, আমি ধনঞ্জয় করবো। আমি তখন বললাম না, তাহলে আমি পৌরাণিকটা করে নিই, ওটা একটা নাম পাল্টে করবো, আমি এরকম করে নিই, তার থেকেই বাড়ি যাই। তো কার্তিক বললো ঠিক আছে আপনি চলে যান। এবারে সে বছরও ওই প্রথমটা আমার কিন্তু হয়নি, আমি বাড়িতেই ছিলাম। সরস্বতী পুজোর পরে মেদিনীপুরের যে কিছু দল আছে, তারা বড় সিজন বলতে সরস্বতী পুজোর পর, সেটা ওই তারামা অপেরা বলে একটি দল, এই ইয়েতে কি বলে, এই যে ওদের নন্দকুমারের আগে যে একটা বড় স্টপেজ আছে, ওখানে প্রচুর দল, নিমতৌড়ি। আচ্ছা, নিমতৌড়ির অক্ষয় দুয়ারি এবং কৃষ্ণ পাড়ুই একটা দল করেছে তারামা অপেরা, কোনো সময় দি তারামা অপেরা, নয় তারামা। আচ্ছা, তারপরে তো যথারীতি আমি ওখানে জয়েন করলাম দলটা, পরে আমি জয়েন করেছি আপনার মেদিনীপুরের লোকালেই নিমতৌড়ির দল, কিন্তু প্রাইভেট কার দিত এবং তারা আমাকে বাড়িতে নামিয়ে চলে যেত, সম্মান এবং ডেইলি পেমেন্ট ছিল। আমি সাধারণত ডেইলি পেমেন্ট নিতাম না, যে নিয়ে কি করবো, তাহলে যা বলবেন না আপনি নিয়ে আমরা বাড়ি পৌঁছে দেবে, আর যখন বাড়ি যাবেন তখন নিয়ে যাবেন। এইরকম করে কিন্তু ওখানে প্রায় 60-62 পালা ওখানে হয়ে গেল ওই সরস্বতীর পর থেকে, মেদিনীপুরের দল। আচ্ছা, খুবই ভালো, সম্মানও আছে এবং ভালো। এই বলে তারপরে বছর আমি শিল্পী তীর্থ গেলাম, বিজয় দাসের দল। শিল্পী তীর্থতে ওরা বাড়িতে এসে এগ্রিমেন্ট করলো, আর আমি মালিক,
তুমি আমার বন্ধুর মতো, কিন্তু বন্ধু এখানে কিছু নেই। শিল্পী কিন্তু বলতে কলকাতা শিল্পী? হ্যাঁ, কলকাতা। আর এখানে যা হয়েছে তখন সেটা বৈদ্যনাথ ছিল না। না না, বিজয় দাস বলে এক ভদ্রলোক, তিনি চালাচ্ছেন। আচ্ছা। ওখানে 2 বছর থাকলাম। প্রথম বছর ওই পদ্মিনী আর তরুণ কুমারকে নিয়ে হলো, পুকুরে ভাসছে বৌমার লাশ বলে একটি বই হলো। শ্রীকান্ত দাশগুপ্ত উনি নাটকটা লিখে দিতেন। আমি সবকিছু করতাম, গানের লেখা, সুর করা, এই করে সে করে। আমাকে দায়িত্ব দিলেন, তুমি করে নাও ভাই, নিজে থেকে করে নাও সবকিছু। আমি ঠিক আছে। তারপরের বছর বৌমা আজও বাড়ি ফেরেনি, সেখানে সন্ধ্যা রায়, যাত্রা যিনি সন্ধ্যা রায়, তিনি জয়েন করলেন। সেখানেও মোটামুটি আমি সব করে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। সব বই তোলা হয়ে গেল, দিয়ে ওটাও মোটামুটি ভালোই চললো। তারপরে হয়ে গিয়ে আমি চলে গেলাম একটি বড় দলে, সেখানে নয়না দাস আছে, এইসব করে দল। একটু দেরি হয়েছে আমার, ওরা দলটা আগে করে ফেলেছে। তারপরে গেলাম, তো সেখানে থাকার পরে রিহার্সাল বাড়িতে জয়েন করেছি, পাঠ খাতা নিলাম। তারপরে বললো যে পাঠটা একটু বয়স হয়ে যাচ্ছে, বুঝলে, মালিকের কথা, বয়স হয়ে যাচ্ছে, এটা একটু অল্প বয়স হলে ভালো হয়। তো আমি একজনকে খবর পেয়েছি, সে কিন্তু বাড়িতে বসে রয়েছে, সে ঢুকবে, ওখানে নেবে তাকে। তা আমার কেন নিল আমি জানি না, মোটামুটি নিয়ে আমাকে বললো তাহলে কি করা যায়। আমি চলে যাচ্ছি, খাতা দিয়ে দিলাম। একদম। তারপরে দিয়ে বেরিয়ে এলাম। তারপরের বছর, ওই বছরও আমার বাবা মারা গেল। ওই বছর বোধহয় 2007 হবে, বাবা মারা গেলেন। আমি তো আর যেতে পারলাম না। তারপরে মেদিনীপুরের এই ঘাটালের দিকে আর কি, ওখানে একটি মালকিন বলা যায়, শিল্পী মঞ্জুরি বলে দল, ওখানে আমাকে বললেন যে আপনি এই বছর যা হয়েছে ছেড়ে দিন, আমি কিছু টাকা দিচ্ছি, আর পরের বছর আপনি জয়েন করুন। কি যেন কাঁধে বাসর, কি কাঁটার বাসরে কাঁদছে রাত, এরকম একটা বই হলো। সেখানেও আমি কাজ করলাম, খারাপ না। তবে ওদের মাঝখানের সময়টা প্রায় 3 মাস 4 মাস ছুটি থাকে। তারপরে যখন করে তখন আর কি হবে, মোটামুটি তবে চলেছে। তারপরের বছর আমি ওখানে থাকলাম না, আবার মোহন অপেরা বলে একটি দল হলো, মৌ ব্যানার্জি মালকিন, তার বাড়ি ওই আপনার ওই এর দিকে, কি বলে ওই জায়গাটা ভুলে যাচ্ছি। ও আমাকে অফার দিল এবং বললো যে নিমতড়ি যে পেরিয়ে একটা জায়গা আছে, ডান দিকে দেখবেন, বিরাট বাড়ি, 2তলা বাড়ি, সেইখানকার মালিক, এবং আমিও ওখানে থাকবো, সেই পরিচালনা করবে। কুমার কিশলয় নাটক দিয়েছে, সে আবার 8টা সিন দিয়ে চলে গেল, তার খবর নেই, বলে রাত জাগা 2টি চোখ। এইটি আমার মানে শেষ বছর। সেখানে 8টা সিন আবার লিখলাম। সুখেন্দু মুখার্জি বলে একজন অভিনেতা, সেও কলকাতায় চুপচাপ বসেছিল, তাকে নিয়ে গেল। আমি ভালোই হয়েছে, সুখেন্দুকে বলে যাচ্ছি, ও লিখে নিচ্ছে, বলে 8টা ছিল, তারপরে 8টা কমপ্লিট করে ওই বছর আমি ঠিক করে নিয়েছিলাম যে আর থাকবো না। মানে ওটা মেদিনীপুরে হলেও মানে পেশাদার হিসেবে ওটাই আপনার কলকাতার ঠিকানা, কিন্তু কলকাতায় সব ঘর, কিন্তু ওইটি আমার। আর তারপরে আর কোনো দল নেই। আমি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম, এবং এই দল ছুটে হলো। 175 নাইট শো হয়েছিল, এবং আমি ওই নতুন করে সবকিছু গান লিখেছিলাম, সুর করেছিলাম, সব করেছিলাম। আর এই করে আমি কমপ্লিট করলাম 2009-10-এ। আর এই চোখের এই পাওয়ারের প্রবলেমটা মানে 2004-5 থেকে শুরু হয়ে গেছে? তার আগের থেকে পাওয়ার বেড়ে গেছে, তারপর থেকে আর পারা যাচ্ছে, তখন থেকে আপনি আর বাড়ছে না, অসুবিধা হচ্ছে। ওটা হয়েছিল আরো আগে, এরা তবু একটু আধটু এদিক ওদিক করতো, মানে বিভিন্ন ব্যাপারের সঙ্গে ব্যাপারটাও ছিল আপনার। আমি চোখের ব্যাপারটা নিয়ে প্রবলেম, যে আমি ধাক্কা খাচ্ছি, ঠোঁটটা কেটে যাচ্ছে, আর উঠতে পারছি না, উঠে এদিক দিয়ে করবো, অসুবিধা হচ্ছে। আর